পদ্ম ইজহানের কথা শুনছে। কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে তা যেন ইজহানের মনেই নেই। বোঝাই যাচ্ছে না। একটু আগে শেখ বাড়ির উপর দিয়ে যুদ্ধ বয়ে গিয়েছিল। পদ্মের খুব হাসি পাচ্ছে। শুয়ে শুয়ে ইজহানের কথা শুনছে আর হাসছে। রুমটা অন্ধকার, তাই পদ্মের হাসি ইজহান দেখছে না। পদ্ম কথা বলছে না দেখে ইজহান পদ্মকে ছেড়ে দিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? পদ্ম হেসে হেসে বলল, কি বলবো? ওয়েট ওয়েট, তুমি কি হাসছো? পদ্মের চোখগুলো আচমকায় বড় বড় হয়ে গেল। সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল তার। কোথায়? কখন? না তো, একটুও হাসিনি। তাই? হাসোনি? না। তাহলে লাইট অন করে দেখি। আরে, তার দরকার নেই। হ্যাঁ, আমি একটু হেসেছিলাম। দেখেছো, ইজহান তোমার হাসি অন্ধকারে অনুভব করতে পারে। পদ্ম এসব কথা না শোনার জন্য বলল, আচ্ছা, আপনি কেন ওই হসপিটালে আর চাকরি করবেন না? আমার জন্য কি? ইজহান গম্ভীর কণ্ঠে বলল, জি, সেজন্যই করব না। আচ্ছা, আমি বলি কি, আপনি ওই হসপিটালেই চাকরিটা করুন। এভাবে তো হয় না। ইজহান পদ্মকে পুরো কথা শেষ করতে দিল না, তার আগে চুপ করিয়ে দিল। তোমার কোনো রকম কথা এই বিষয়ে আমি শুনতে চাই না। যখন তুমি আমার জীবনে ছিলে না, আমার সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি। যদি আমার সাথে ঝামেলা করতে না চাও, তাহলে আর কথা বলবে না এগুলো নিয়ে। পদ্ম এবারেও চুপসে গেল। এত তেড়া সে কখনো দেখেনি। ইজহান অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। পদ্ম পেছন থেকে জড়িয়ে ধরেছে। ইজহান নিজেও ধরল, আবার কিছু বললও না। সকাল 9টা। ইজহানের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে পদ্মকে পাশে পেল না। সে ভালো করেই জানে পদ্ম এখন থাকবে না। নিশ্চয় নিচে মনিরা শেখ আর হায়াত শেখের কাছে গিয়েছে। ইজহান উঠে ফ্রেশ হতে গেল। তারপর চশমা পরে ফিটফাট হয়ে নিচে নেমেছে। পদ্ম মনিরা শেখের সাথে নাস্তা বানাচ্ছে, আর ইজহান তার ফুপির সাথে কথা বলছে বসে বসে। মনিরা শেখ পদ্মকে বলছে ইজহানের জন্য নাস্তাটা নিয়ে যেতে। পদ্ম তাই করলো। ইজহানের নাস্তাটা টেবিলে রেখে আসলো। খেতে আসুন। ইজহান উঠে নাস্তা করতে গেল। পদ্মর সাথে দাঁড়িয়ে আছে। ইজহান পদ্মের হাত ধরে বলল, তুমি নাস্তা করেছো? পদ্ম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, করেছি। ইজহান পরোটাটা মুখে দিয়ে বলল, আমাকে ছাড়াই খেয়ে নিলে? পদ্ম ইজহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, মা আর ফুপি জোর করেছিল। আচ্ছা, সমস্যা নেই। ইজহান নাস্তা শেষ করে উঠে চলে গেল উপরে। পদ্ম রান্নাঘরে মুনিরা শেখ আর হায়াত শেখের কাছেই দাঁড়িয়ে আছে। সে আর উপরে যায়নি, নিচে তাদের সাথে দাঁড়িয়েছিল। ঘড়িতে রাত 12টা বাজে। ইজহান তাকালো ঘড়িতে। পদ্ম এখনো রুমে আসেনি। ইজহানের খুব রাগ হলো। পদ্ম একবারও রুমে আসলো না। অবশেষে দীর্ঘ সময়ের পর পদ্ম রুমে আসলো। ইজহান ফোনে কথা বলছে। পদ্ম তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকলো। একেবারে গোসল করে বের হলো। ইজহান বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন দেখে মনে হচ্ছে কত কষ্টে আছে। পদ্ম পেছন থেকে ইজহানকে দেখছে। গালের সেই দাড়ি আর চশমা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পদ্ম চুলগুলো তোয়ালে থেকে খুলে দিল। ইজহান পদ্মের পাশাপাশি এসে দাঁড়িয়েছে। পদ্ম সোজাসুজি ইজহানের দিকে না তাকিয়েই আয়না দেখছে। চুলে হাত দিয়ে বলল, এত তাড়াতাড়ি গোসল করেছো কেন? এমনি করে ফেলেছি। রুমে আসোনি কেন একবারও? পদ্ম ইজহানের দিকে তাকিয়ে বলল, আসলে কি হতো? ইজহান মজা নিতে বলল, আদর দিতাম। সারাদিনই এগুলোই ভাবেন তাই না? না, তোমাকে যখন দেখি তখন ভাবি, বুঝেছো সুন্দরী? একবার ম্যাডাম, একবার পদ্ম ফুল, আরেকবার সুন্দরী। এত নামে ডাকেন কেন? ভালোবেসে ডাকি। তুমি তো ছোট মানুষ, তাই বোঝো না আমার ভালোবাসা। ভালোবাসার কথা শুনেই পদ্ম হেসে দিল। তাই? তা কতটুকু ভালোবাসেন? ভালোবাসা পরিমাপ করা যায় না। আমি চাইও না পরিমাপ করতে। পদ্ম হেসে দিল। পদ্ম, তোমার ভেজা চুলে একটা চুমু দেই? পদ্ম মনে মনে বলল, সবই তো করে, আমার অনুমতিও নেয়। পদ্ম কিছুই বলছে না। পদ্ম বুঝে ওঠার আগেই পদ্মকে টেনে তার ভেজা চুলে একটা চুমু এঁকে দিল। এখন তো অনুমতি নিচ্ছি, পরে এটাও নিব না। পদ্ম দৌড়ে নিচে চলে আসলো। ইস, লোকটার সামনে একটা মিনিটও থাকা যায় না। কিছু না কিছু বলে তাকে লজ্জা দিবেই ইজহান। দিন দিন বয়স হচ্ছে আর নির্লজ্জ হচ্ছে। বিকাল 5টা।
ইজহানের হসপিটালের সিআই রাশিদুল ইসলাম এসেছেন শেখ ভিলায়। তিনি বসে চা খাচ্ছেন, কিন্তু ইজহান এখনো আসছে না। হুমায়ুন শেখ তার পাশের সোফায় বসেছেন। যখন থেকে রাশিদুল ইসলাম জেনেছে ইজহান কাউকে কিছু না বলে তার স্ত্রীকে নিয়ে সাজেক থেকে চলে এসেছে, তখন থেকেই তিনি ভেবে রেখেছেন ইজহানের সাথে সরাসরি কথা বলবে। কখনো ইজহান এমনটা করেনি। তিনি ভাবতেই পারছেন না যে ইজহান তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে এসেছে। মূলত তিনি ইজহানকে খুব ভালো জানেন দেখেই আজ শেখ বিলায় এসেছেন। হয়তো কোনো ঝামেলা হয়েছে। হসপিটালের 3জন ডাক্তারকে দিয়ে রাশিদুল ইসলাম কল দিয়েছিল ইজহানকে, কিন্তু সে ধরেনি। বুঝেছে কিছু একটা হয়েছে, কারণ ইজহান কখনো এমনটা করেনি। যতবারই হসপিটাল থেকে ঘুরতে যেত, সে কোনো সমস্যা হলে সর্বপ্রথম রাশিদুল ইসলামকে জানাতো। ইজহানের এমন কাণ্ডে রাশিদুল ইসলাম অবাক প্রায়। মনিরা শেখ পদ্মকে উপরে পাঠিয়েছেন ইজহানকে নিচে নিয়ে আসার জন্য। যেহেতু ইজহান ঘুমাচ্ছে, তাই পদ্ম ইজহানকে ডাকতে গিয়েছে। পদ্ম ইজহানের হাত নাড়িয়ে বলল, শুনছেন? ইজহানের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। পদ্ম আবারও ডাকলো ইজহানকে। ইজহান হকচকিয়ে উঠে বসে পড়েছে। আসলে আপনার হসপিটালের সিআই এসেছেন। ইজহান চুলে হাত দিল। আমার চশমাটা দাও। পদ্ম তড়িঘড়ি করে চশমা দিল ইজহানের। ইজহান নিচে যাওয়ার আগে পদ্ম তাকে উদ্দেশ্য করে বলছে, উনি যদি চান আপনি হসপিটালে ফিরে যান তাহলে তাই করবেন, না হলে আমি কিন্তু গ্রামে চলে যাব। ইজহান চোখ মুখ শক্ত করে বলল, এর উত্তর আমি পরে এসে দিব। ইজহান নিচে এসে বসে আছে। রাশেদুল ইসলাম ইজহানকে এই পর্যন্ত 3বার জিজ্ঞাসা করেছে কেন সে কাউকে কিছু না বলে চলে এসেছে। তিনি ইজহানের কাছ থেকে উত্তরের অপেক্ষায় বসেছিল, কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য এসেছে। ইজহান কিছুই বলছে না। ইজহানের কিছু না বলার কারণ হচ্ছে এখানে হুমায়ুন শেখ বসে আছেন। তার বাবার সামনে এই কথা কোনো মতেই বলা যাবে না। রাশেদুল ইসলাম আবারও বললেন, দেখো ইজহান, আমি তোমাকে সবার থেকে আলাদা ভাবি। সব কিছুতেই তোমাকে গুরুত্ব দেই বেশি। এ পর্যন্ত তোমাকে কয়েকবার জিজ্ঞাসা করেছি কেন এইভাবে না বলে চলে এসেছো, কিন্তু তুমি কোনো কিছুই বলছো না। এসব তোমার থেকে আশা করতে পারছি না ইজহান। ইজহান উঠে দাঁড়ালো। স্যার, আমি আপনার সাথে পার্সোনালভাবে কথা বলতে চাই। আমার রুমে আসলে ভালো হয়। রাশেদুল ইসলাম ইজহানের সাথে তার রুমে গেল। স্যার, আপনার হসপিটালের সিনিয়র ডক্টর সানায়া শাহরিনের ব্যবহারে আমি খুবই লজ্জিত। রাশেদুল ইসলাম অবাক হলেন, কারণ ওনার জানা মতে ইজহান আর সানায়ার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। মানে বুঝছি না ইজহান, খুলে বলো সব। আসলে স্যার, সানায়া ম্যাম আমাকে পছন্দ করত। তার পছন্দের আকার ভিন্ন ছিল। আশা করি বুঝবেন কিসের কথা বলছি। আমার বিয়ে হয়েছে, উনি সেটা জানেন। তারপরেও তিনি মেনে নিতে পারছেন না। আমি মিথ্যে বলবো না, আমি ওনাকে অপমান করেছি। প্রত্যেক পদে পদে তাকে বুঝিয়েছি আপনাকে মেনে নিতে হবে, আমি বিবাহিত। হসপিটালে থাকাকালীন সময়ে তিনি ব্রেক টাইমে আমার সাথে এসে এইসব কথাই বলতেন। একটা মেয়ের সাথে আমি কিভাবে কথা বলি, ঠিক তাদের কি নজরে দেখি, সেটা আপনি খুব ভালো করেই জানেন স্যার। উনি আমার স্ত্রীর সঙ্গে সবচেয়ে নিকৃষ্টতম ব্যবহারটা করেছেন। কাঁচের গ্লাস দিয়ে পদ্মকে আঘাত করে, শুধুমাত্র আমি বিয়ে করেছি বলে। এটা মেনে নিতে পারেননি বলেই এত বাজেভাবে পদ্মকে আঘাত করে। একজন সিনিয়র ডক্টর হিসাবে কিভাবে কাজটা করতে পারেন? হয়তো ভবিষ্যতে দেখা যাবে উনি আপনার হসপিটালের কোনো পেশেন্টকে মেরে ফেলেছেন। এটাও সত্য যে আমি ওনাকে আঘাত করি ঠিক একইভাবে। চাইলে অনেক কিছুই করতে পারতাম, তবে আমার মান সম্মান আছে। আমি মেয়েদেরকে সম্মান করি বলেই আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম কাউকে ব্যথা দেওয়ার আগে ভেবে চিন্তে দেওয়া উচিত। আমার মনে হয় ওনার জ্ঞান বুদ্ধি সব টাটা বাই বাই করে চলে গিয়েছে। ওনার তো প্রাপ্তবয়স্ক হয়েছে, ওনাকে এইসব কাজকর্মে মানায় না। স্যার, এখন যদি আপনার মনে হয় আপনি আমাকে আপনার হসপিটালে রাখবেন না, তাহলে আমার কোনো রকম অভিযোগ নেই। তবে এই আবদার করতে পারবেন না যে আমি ওইখানে থাকবো, আবার সানায়া ম্যামও ওইখানেই থাকবে। এটা হলে আমি আগেই দুঃখিত।
রাশেদুল ইসলামের যেন সানায়ের প্রতি এক সমুদ্র পরিমাণ ঘৃণা জন্মেছে। তিনি ভাবতেও পারেননি যে সানায়া এমন একটা কাজ করবে। এরকম ডক্টর থাকার থেকে না থাকাই ভালো। আমি বরাবরের মতোই চাই তুমি থাকো আমার হসপিটালে, আশা করি না করবে না। ইজহান রাশেদুল ইসলামের দিকে তাকিয়ে বলল, তাহলে সানায়া ম্যাম? ওর মতো ডক্টর আমার হসপিটালে থাকলে আমার মান সম্মানই যাবে। কাল থেকে যেন তোমাকে আমি হসপিটালে দেখি। ইজহান হেসে বলল, জি স্যার। রাশেদুল ইসলাম চলে গেলেন। পদ্মের এতক্ষণ মন উসখুস করছিল কখন সে রুমে যাবে আর ইজহানের থেকে শুনবে কি হয়েছে। রাশেদুল ইসলাম যাওয়ার পরপরই ইজহান রুমে এসে তার পেছন পেছন পদ্মও দৌড়ে চলে এসেছে। পদ্ম উপরে দৌড়ে এসে হাঁপিয়ে গিয়েছে, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ইজহান পদ্মকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে পদ্ম? খারাপ লাগছে তোমার? এইভাবে হাঁপাচ্ছ কেন? পদ্ম কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। ইজহানের হাত ধরে বলল, উনি যে এসেছেন কি বলেছে? কাল থেকে ওই হসপিটালেই যাব, কিন্তু তুমি এইভাবে হাঁপাচ্ছিলে কেন? আরে ওই যে দৌড়ে এসেছি সেই জন্য। ইজহান পদ্মের দুটো হাত পেছন থেকে ধরে তাকে এক হাত দ্বারা আবদ্ধ করে বলল, তখন কি বলছো? কখন কি বলেছি? ইজহান সন্দিহান দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে বলল, তুমি বলনি গ্রামে চলে যাবে? পদ্ম ঘাবড়ে গেল, অপ্রত্যাশিত হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি তো মজা করেছিলাম। এবার মজা করার দাম দাও, যতবার মজা করবে ততবারই এই ধরনের শাস্তি পাবে। ইজহান পদ্মকে টেনে সম্পূর্ণ তার সাথে মিশিয়ে নিল একেবারে। পদ্মের ওষ্ঠে গভীরভাবে তার ওষ্ঠ মিলিয়ে দিল। বেশ কিছু সময় বাদে ইজহান পদ্মকে ছেড়ে দিল। ইজহানের বরাবরের মতোই স্বাভাবিক আছে, কিন্তু পদ্ম তো আর পারছে না, নিজেকে শত শত গালি দিয়ে ফেলল। আর কখনো কারোর সাথে মজা করলেও ইজহানের সাথে ভুলেও কখনো মজা করবে না। লোকটা খুব বেশি ভয়ঙ্কর, প্রতিবারই কিছু না কিছু করে তাকে লজ্জা দিবেই। এই লজ্জার জন্যই বোধহয় সে একদিন শেষই হয়ে যাবে। ইজহান দুষ্টুমি করে বলল, আর মজা করবে আমার সাথে? পদ্ম থতমত খেয়ে গেল, মাথা নাড়িয়ে বলল, কখনো করব না, আমার শিক্ষা হয়ে গিয়েছে। ইজহান পদ্মের গাল স্পর্শ করে বলল, বৃদ্ধ আঙ্গুল দিয়ে পদ্মের গাল ছুঁয়ে বলল, এখন তো মজা করছো তাই শাস্তি দিয়েছে, কিছুদিন পর মজা না করলেও এমন শাস্তি ফ্রি পাবে। পদ্ম চোখগুলো ছোট ছোট করে বলল, আমার চাই না। ইজহান মুচকি হাসল, তুমি অনিচ্ছুক হলেও দিব। পদ্ম সরে আসলো ইজহানের থেকে, অনেকটাই দূরে চলে এসেছে, একদম দরজার কাছে। মুচকি হাসেন কেন? আপনার সেই সুন্দর দাঁতটা ঢেকিয়ে হাসবেন, সে হাসিটা আমার ভীষণ পছন্দের ডাক্তার সাহেব। কথাটি বলেই পদ্ম ভো করে দৌড় দিয়ে চলে গিয়েছে। ইজহান হাসছে, এখন সেই সুন্দর দাঁতটা দেখা যাচ্ছে। তবে হাসিটা না দেখেই পদ্ম চলে গিয়েছে। কি প্রাণবন্ত মেয়ে, আর কি চমৎকার কথাবার্তা। কাছে এসে কথাগুলো বলতে পারে না, দূরে গিয়েই বলে, ইস, এক কিশোরী মেয়ের প্রেমের বাক্য কি শুদ্ধ। সন্ধ্যায় ইজহান সোফায় বসে খবর দেখছে। একা একা ভালো লাগছিল না দেখে ইজহান মুনিরা শেখের রুমে গিয়েছে। পদ্ম তার ওড়না নিয়ে নাড়াচাড়া করছে, তার শাশুড়িকে একটা কথা বলবে, কিন্তু কেন জানি তার সংকোচ বোধ হচ্ছে। মা, আমার পিরিয়ড হয়েছে। বেশ কিছুক্ষণ পর পদ্ম কথাটি বলতে সফল হলো। মুনিরা শেখ হেসে বলল, কথাটি বলতে এতক্ষণ লেগেছে তোমার? পদ্ম মিনমিন করে বলল, মা, আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে, আমি সরাসরি কারোর সাথে বলতে পারি না কথাগুলো। মুনিরা শেখ পদ্মকে সব কিছু দিল, আমাকে এগুলো বলতে কখনো লজ্জা পাবে না, আমি তো তোমার আরেক মা। পদ্ম হেসে দিল, ভাগ্য করে মনিরা শেখের মতো একজন শাশুড়ি পেয়েছে, তিনি খুবই ভালো। পদ্ম হাজার কথা বললেও তিনি বিরক্ত হন না, এই জন্যই পদ্ম মনিরা শেখকে বেশ পছন্দ করে। ইজহান আর রুমে ঢুকলো না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম আর তার মায়ের কথা শুনছিল। এখন যদি রুমে ঢোকে সবচেয়ে লজ্জা পাবে পদ্ম, তাই সে চলে গেল তার রুমে। পদ্ম আজ রুমেই যাচ্ছে না। এই সময়টাতে তার একা থাকতে বেশ ভালো লাগে। পদ্মের মনে হয় কিছু কিছু সময় একা থাকা ভালো, জানে রুমে গেলে ইজহান কিছু না কিছু করবে,
এমনিতেই আছে এক জ্বালায়, তার উপরে মন একেবারে বিষিয়ে গিয়েছে। একা একা সন্ধ্যাবেলা ছাদে কাটছে, চারিদিকে মৃদু বাতাস বইছে, পদ্মের চুলগুলো উড়ছে, পাশের বাসাগুলো থেকে চাঁদের আলো আসছে। এই নিয়ে মাত্র 2বার ছাদে উঠেছে পদ্ম। প্রথমবার ইজনিয়ার সাথে উঠেছিল, আর এখন একা উঠেছে। শরীরটা ঠিক থাকলে আরো ভালো করে এই স্নিগ্ধ সন্ধ্যাবেলাটা উপভোগ করতে পারত, কিন্তু এখন তো তার মনে শান্তি নেই। প্রতিবারই এই সময়টাতে পদ্মের মনটা অটোমেটিক্যালি খারাপ হয়ে থাকে। আজও একই অবস্থা, একটুও ভালো লাগছে না তার। একদম খিচে বসে রইল পদ্ম। ইজহান বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। পদ্ম যে রুমে আসেনি, আজ সেটা ইজহান খেয়াল করেছে। জোর করতে চাচ্ছে না পদ্মকে, নিজের ইচ্ছে হলে ঠিকই আসবে। হয়তো এখন লজ্জায় আসতে চাইছে না। রুবিনা খাতুন ইজহানকে কল করেছে। ইজহান ভুরু কুচকে তাকিয়ে আছে। বেশ কিছু সময় পর রিসিভ করলো। ইজহান সুন্দর করে প্রথমে সালাম দিল। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? জি বাবা, ভালো আছি। তুমি আর দুজনে মানে পদ্ম কেমন আছে বাবা? ইজহান শান্ত কণ্ঠে বলল, এই তো বেশ ভালোই আছি বাবা। একটা জরুরি দরকারে কল দিয়েছিলাম। জি মা, বলুন। বাবা, পদ্মের বার্ষিক পরীক্ষা শুরু হবে 4 দিন পর। ও কি পরীক্ষাটা দিবে? ইজহান পদ্মের পড়াশোনার ব্যাপারে একদমই ভুলে গিয়েছে এই গেট টুগেদারের জন্য। নিজে নিজেই আফসোস করতে লাগলো, কত বড় ভুল হয়ে গেছে তার। জি মা, অবশ্যই দিবে। রুবিনা খাতুন বলল, তাহলে বাবা ওকে কবে গ্রামে নিয়ে আসবে? ইজহান সাথে সাথেই বলল, কালই নিয়ে আসবো। আচ্ছা বাবা, তুমি কি কাল আসবে ওর সাথে? জি, আসবো। তারপর আরো কিছু কথা বলে রুবিনা খাতুন কলটা কেটে রাখলো। ইজহান রুম থেকে বের হয়ে পদ্মকে খুঁজছে, কিন্তু কোথাও মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। একসময় ইজহানের মাথাটা ভীষণ গরম হয়ে গেল। এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না। ইজহানের এবার টেনশনে ধরলো, পদ্ম আসলে কোথায়? মনিরা শেখের কাছে জিজ্ঞাসা করলো পদ্ম কোথায়, কিন্তু তিনিও জানেন না। রুমে আসার সময় ইজহান দেখলো ছাদের দরজা খোলা। মন বলছে পদ্ম ওখানে নেই, তাও গেল ছাদে। ঠিকই, মহারানী ছাদে বসে আছেন। আগে ছাদে এসে খুঁজলে এত বেশি হয়রানি হতে হতো না। কি সুন্দর বসে বসে পা দুলাচ্ছে, আর এতক্ষণ সে অযথাই কষ্ট করেছে। ইজহান দ্রুত পায়ে পদ্মের কাছে গেল। পদ্ম চোখটা বন্ধ করে বসে আছে। ইজহানের উপস্থিতি টের পেল না। ইজহান পদ্মের হাত ধরে টান দিয়ে দাঁড় করালো। পদ্ম আচমকাই এমন হওয়াতে ভয় পেয়েছে, আর ইজহানের এমন ব্যবহারে সে খুব অভিমান করেছে, আর পেটেও ব্যথা পেয়েছে। পদ্মের চোখে পানি চলে আসলো। তোমাকে কত খুঁজেছি আমি জানো? সন্ধ্যাবেলা এখানে বসে আছো কেন? কাউকে কিছু না বলেও একা একা এখানে চলে এসেছো? আমি সারা বাড়ি খুঁজে বেরিয়েছি, আর ম্যাডাম এখানে বসে বসে সন্ধ্যা বিলাস করছে। পদ্মের কেঁদে দিয়েছে। ইজহান অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্ম, কাঁদছো কেন? পদ্ম কোনো উত্তর দিল না, মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ইজহানের খুব খারাপ লাগলো। একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল। মুখটা ছোট করে পদ্মকে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। পদ্মফুল, কাঁদছো কেন? সে কি জানে না কাঁদলে তার ডাক্তার সাহেব খুব কষ্ট পায়? পদ্ম কান্নারত অবস্থায় বলল, আপনি আমাকে এইভাবে টান দিয়েছেন কেন? আমি ব্যথা পাই না? প্রত্যেকবার আপনি এমন করেন। কথা বলবো না আমি, ছাড়ুন আমাকে। পদ্ম ইজহানের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইজহান আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তাড়াহুড়োতেই ভুলেই গিয়েছিল পদ্মের যে পিরিয়ড হয়েছে। সরি সরি, আমি ভুলেই গিয়েছিলাম তোমার পিরিয়ড চলছে। আর কখনো এমনটা করব না। আমার টেনশন হচ্ছিল তো পদ্মফুল। পদ্ম অবাক হয়ে গিয়েছে ইজহান কিভাবে কথাটা জানে। সাথে এক রাশ লজ্জা এসে হানা দিল তার কাছে। আপনি কিভাবে জানেন? ইজহান একদম স্বাভাবিক হয়ে বলল, তখন যে তুমি মায়ের কাছে বলেছ, আমি সেটা শুনেছি। কিন্তু পদ্ম, খবরদার, লজ্জা পাবে না। এটা লজ্জার বিষয় না। আমরা ডক্টররা অনেক কিছুই জানি। তোমার কাছে হয়তো কথাটা লজ্জার বিষয় হতে পারে, কিন্তু আমাদের কাছে এগুলো একদম স্বাভাবিক। যেহেতু তোমার ডাক্তার সাহেব একজন মেডিসিন বিশেষজ্ঞ, ছো তার এগুলো অনেক মেয়ে মানুষের সাথে শোনা লাগে। আমাদের ডক্টরদের জন্য এগুলো নর্মাল। আর এটার মানে হচ্ছে তুমি একদম সুস্থ আছো। বোকা মেয়ে, আর ভাবতে হবে না এটা নিয়ে।
পদ্ম একটু নর্মাল হলো। ইজহান তো ঠিকই বলেছে। পদ্ম আর লজ্জা পেল না, জড়িয়ে ধরা অবস্থায় মাথা তুলে ইজহানের দিকে তাকালো। কেন খুঁজছিলেন আমায়? পদ্মের চোখের কোণায় পানি আটকে ছিল। ইজহান তার দুটো হাত দিয়ে পদ্মের চোখের পানি মুছে নিয়ে বলল, তোমার মা কল দিয়েছিল, 4 দিন পর এক্সাম শুরু, কাল তোমাকে গ্রামে যেতে হবে। পদ্মের বুকটা ধক করে উঠল। কাল আবার ইজহান হসপিটালে যাবে, আর কালই তাকে গ্রামে ফিরতে হবে। মনটা মানতে রাজি হচ্ছে না। আর বিয়ের পর এই প্রথম ইজহানকে ছাড়া থাকবে। বাড়িতে যেতে ইচ্ছে করছে না। এখন তো আরো কান্না পাচ্ছে। পদ্ম পরপর ঢোক গিল, কান্না যেন না আসে সেই জন্য। কালই কেন যাব? পরশুদিন তো যেতেই পারি। ইজহান পদ্মের দিকে তাকালো। পরশুদিন গেলে এক্সামের সময় আরো ঘনিয়ে আসবে, আর কাল গেলে মোটামুটি কিছু পড়তে পারবে। এখানে তো আর পড়া হয় না, আবার তোমার বইগুলোও নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল গ্রামে যাবে তুমি। আসলে কাল তো আপনি হসপিটালে যাবেন, পরশুদিন গেলে হয় না? না ম্যাডাম, কালই যেতে হবে প্লিজ। ইজহান পদ্মকে থামিয়ে দিল। কোনো রকম এক্সকিউজ শুনতে চাইছি না আমি, কাল মানে কালই। পদ্ম ইজহানকে খুব শক্ত করে ধরে কেঁদে দিল। ইজহান বুঝলো না কেন কাঁদছে পদ্ম। ইজহান নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? বেশি ব্যথা পেয়েছিলে যখন টান দিয়েছিলাম? পদ্ম মাথা নাড়ালো। তার মানে সে কাঁদছে অন্য কারণে। ইজহান আবারও বলল, তাহলে কাঁদছো কেন? তুমি কি এক্সামকে ভয় পাও? পদ্ম কোনো উত্তর দিল না। যতবারই মনে পড়ে ইজহানকে ছেড়ে তাকে গ্রামে যেতে হবে, ততবারই চোখটা ভরে পানি উপচে পড়ে। ভালো লাগে না তাকে ছাড়া। এই কথা কিভাবে বোঝাবে সে তার ডাক্তার সাহেবকে? আচ্ছা পদ্ম তো হাসলে তিনি বুঝে যান, তাহলে এই কথা বোঝেন না কেন? নাকি বোঝেও না বোঝার মতো করে রয়েছে? ইজহান এখন বিরক্ত হলো। অকারণে কান্না করার কোনো মানেই হয় না। হয়েছে, অনেক কেঁদে ফেলেছো। যতবারই কাঁদো আমার জামা কাপড় একদম ভিজিয়ে ফেলো। কোনো কারণ ছাড়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকে এসে কান্না করা যাবে না। আপনি তো প্রথমে আমার কাছে টেনে নিয়েছেন, এখন এমনটা বলছেন কেন? আর একটু কাঁদি। ইজহান খেয়াল করেছে পদ্ম নাক টানছে, আর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। মেয়েটা যে কেঁদে একেবারে লাল হয়ে গেল, সেটা কি মনে আছে তার? টমেটোর মতো লাল হয়েছে একদম। না, আর একটুও কাঁদা যাবে না। কাঁদলে অন্য কোথাও কাঁদো, আমার কাছে এই সব চলবে না। পদ্মের আরো ঠেলে কান্না আসলো। মানুষটা ভীষণ স্বার্থপর। তার মনের কষ্টগুলো এখন অনুভব করতে পারছে না কেন? খুব তো তখন পটু পটু কথা বলতে পারে, আবার তার বুকে কান্নাও করা যাবে না। পদ্ম ইজহানকে আবারও জড়িয়ে ধরল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডাক্তার সাহেব, আমার মন বসবে না ওখানে। বিয়ের পর একদিনও থাকিনি, কাল থেকে থাকবো কিভাবে? আপনি নাকি আমার হাসি অন্ধকারেও অনুভব করতে পারেন। আজ যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন বুঝতে পারছেন না, অনুভব করতে পারছেন না? ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকতে? আপনি ছাড়া আপনার পদ্মফুল শূন্য একেবারে। আর আমি 100 বার আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদবো, কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ। ইজহান বিস্মিত হয়ে আছে। এইসব কথা কি পদ্ম বলছে? মেয়েটা যে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে, এটা কি সে জানে? ইস, আগে এমনটা হবে জানলে এই ট্রিক্সটা আরো আগেই কাজে লাগাতো। ইজহান ঠোঁটে কামড় দিয়ে হাসছে পদ্মের কাহিনী দেখে। সকাল 10টা। ইজহান পদ্মকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পদ্মের খুব কান্না পেয়েছিল, তাও নিজের মনটাকে শক্ত করে রেখে বাসা থেকে বের হয়েছিল। গাড়িতে উঠতেই মনটা হু হু করে উঠল। 14 দিন যেন 1 বছরের মতো লাগবে তার কাছে। বিয়ের প্রথম প্রথম গ্রামে যেতে খুব ইচ্ছে করেছিল, এখন ঢাকা শহর থাকতে মন চাচ্ছে। ইজহান নিজেই ড্রাইভ করছে। পাশের সিটে পদ্ম মন খারাপ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। যতবার মনে পড়ছে ইজহানকে ছাড়া তার থাকতে হবে, ততবারই যেন মনটা ভেঙে যাচ্ছে তার। অসহ্য ব্যথা একদম। মাঝে মাঝে পদ্ম ইজহানের দিকেও তাকাচ্ছে। লোকটা একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে। পদ্ম নীরবতা ভেঙে ইজহানকে বলল, আমি যে চলে যাচ্ছি, আপনার কষ্ট হচ্ছে না? ইজহানের দৃষ্টি সামনের দিকে, পদ্মের দিকে একবারও তাকালো না। না, কেন কষ্ট হবে? তুমি তো এক্সাম দিতে যাচ্ছ, শেষ হলেই আবারও চলে আসবে। পদ্মের মনটা আবারও ভেঙে গেল। জানি তো কষ্ট হচ্ছে না,
আপনার মনে তো আর আমি নেই যে আমার জন্য কষ্ট হবে। কষ্ট তো হবে অন্য মেয়ের জন্য। ইজহান গাড়িটা থামালো, অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে। ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিত সে। গ্রামে যাচ্ছে, এই শোকে বোধহয় পাগল হয়ে গিয়েছে। ইজহান পদ্মের দিকে অনেকটা ঝুঁকে এলো, যা দেখে পদ্ম ঘাবড়ে গিয়েছে। কি বললে তুমি? পদ্ম থতমত খেয়ে গেল। না না, কিছু বলিনি। আপনি গাড়ি চালানো বন্ধ করলেন কেন? ইজহান হেসে দিল, তাও আবার সেই সুন্দর হাসিটা। উফ পদ্ম, তুই আজ শেষ হবি এই হাসি দেখে। ইজহান আবারও ঠিকঠাক মতো করে বসলো। পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। হুটহাট এমন হওয়াতে ঘাবড়ে গেল অনেকটা। ইজহান হেসে বলল, যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্য তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে তো আর ম্যাডাম যেতে চাইবে না। পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখাই না আমি। পদ্ম মুখটা বাঁকালো। ভেবে নিয়েছিল ইজহান দেখেনি, কিন্তু ইজহান ঠিকই দেখে নিয়েছে, আর জানেও পদ্ম কেন এমন করছে। মুখ বাঁকিয়ে লাভ নেই। যদি এমন করো, ইজহান কিন্তু তোমাকে আর গ্রাম থেকে আনবে না। পদ্ম তেড়াভাবে উত্তর দিল, আমি নিজেই চলে আসব। যদি একা না আসতে পারি, তাহলে মা আর পুষ্পকে সাথে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব। ইজহান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার সতীন অলরেডি তোমার বরের সাথে সংসার করছে। তুমি কি আসলেই বুঝছো না আমি কেন তোমাকে এত তাড়াতাড়ি রেখে আসছি ওখানে? আমি তো আরেকটা বিয়ে করছি। তোমার দাওয়াত রইল, অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে। আমি আর তোমার সতীন খুবই খুশি হব। পদ্ম যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ইজহানের কথাটা খুবই বাজে ছিল। এক বউ থাকতেও আবারও বিয়ের কথা বলছে। পদ্ম কেঁদে ফেলল। আপনি খুব খারাপ। আমি আপনার সাথে থাকবো না। এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করছেন? আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না, কারণ আমি গ্রামের মেয়ে। আপনার চোখে তো শহুরে মেয়েদেরকেই ভালো লাগে। আমাকে কেন লাগবে? দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার। এখানেই নামিয়ে দিন, আমি একাই চলে যেতে পারবো। ইজহান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে, কিন্তু তিনি তো একেবারে কেঁদেই দিল। ইজহান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল। পদ্ম ফুল, আমার চোখে তুমি সব সময় সুন্দর। আমি তোমার সাথে কোনো অভিনয় করিনি। তবে এটা ঠিক, বিয়েতে আমার মত ছিল না। আমার মা জোর করেছিল। এই যে তোমাকে আদর দেই, ভালোবাসি, এগুলো আমি মন থেকেই দেই। বিয়ের পরের দিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি। প্রথমে মানতে পারছিলাম না, এখন তুমি গ্রামে যাচ্ছ, আমি সহ্য করতে পারছি না। ইজহান শেখের জীবনে প্রথম নারী হচ্ছ তুমি, যার প্রতি সে এতটা দুর্বল, যাকে না দেখে ইজহান তার সকালটা শুরু করতে পারে না, যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায়, যার প্রতি ইজহানের বুক ভরা ভালোবাসা রয়েছে, সেই মেয়েটি হচ্ছ তুমি আমার পদ্মফুল। তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে। ইজহানের কথা শুনে পদ্ম কষ্টের মাঝেও হাসল। আপনিও অনেক ভাগ্য করে আমার মতো একটা বউ পেয়েছেন, এই কথাও কিন্তু ভুলে যাবেন না। ইজহান এবার হেসে দিল। হুম, একটুও ভুলবো না। পদ্ম ইজহানের বুকে একটা সুন্দর করে চুমু এঁকে দিল। তারপর গভীরভাবে ইজহানকে জড়িয়ে ধরল। ইজহানও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে ড্রাইভ করছে। দেখতে দেখতে পদ্ম আর ইজহান গ্রামে ঢুকলো। পদ্ম ঘুমিয়ে আছে, সে যে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই। ইজহান পদ্মের বাসার জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে, সাথে অনেক বাজারও করেছে। আসার সময় মনিরা শেখ বলে দিয়েছিল ও যেন বাজার করে নিয়ে যায়, কারণ নতুন বর বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে গেলে বাজার করতে হয়। আর ইজহানও তাই করলো। তার মা যা যা বলে দিয়েছে সে সব কিছুই নিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পদ্ম এগুলো কিছুই দেখতে পারল না। সে তখন ঘুমিয়েছিল। ইজহান পথটা ভুলে গিয়েছে, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পদ্মকে জাগালো। ইজহান পদ্মকে ডেকেই যাচ্ছে, কিন্তু পদ্ম ঘুম থেকে উঠছে না। এবার ইজহান পদ্মের মুখে পানি ছিটালো। সাথে সাথেই পদ্ম হড়বড় করে চোখ খুলল। উঠেছো তুমি? আমি কতক্ষণ ধরে ডাকছিলাম তোমায়। পদ্ম চোখ পিটপিট করে ইজহানের দিকে তাকালো। কি হয়েছে? ইজহান ভুরু কুঁচকে তাকিয়ে আছে পদ্মের দিকে। তোমার গ্রামে ঢুকেছি, কিন্তু পথটা ভুলে গিয়েছি, চিনতে পারছি না ঠিক। পদ্মের মনে হলো সে ঘুমে ভালোই ছিল, এখন আবারও মনটা খারাপ করে দিল লোকটা। পদ্ম ঢোক গিলল। আচ্ছা, আপনি গাড়ি চালান, আমি বলছি। পদ্ম বলছে আর ইজহান সেই মোতাবেক গাড়ি চালাচ্ছে।
মাঝে মাঝে বলতে গিয়ে তার কান্না চলে আসছে। তবুও সে মনটা একদম ঠিক রেখে ইজহানকে বলল। পদ্মের বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে। গ্রামের রাস্তাগুলো একেবারেই সরু, রাস্তার চারপাশে গাছ আর ধান ক্ষেত। ইজহান গাড়ি চালালো, পাশাপাশি চারপাশও একটু দেখে নিয়েছিল। যখন প্রথমে এসেছিল তখন এসব কিছুই খেয়াল করেনি। পদ্ম গাড়ি থেকে নামলো আর পুষ্প সেটা দেখে দৌড়ে তার আপুকে গিয়ে জড়িয়ে ধরেছে। মা, আপু এসেছে। রুবিনা খাতুনও আসলো, তার মেয়েকে একেবারে বুকের সাথে মিশিয়ে রাখলো। পদ্মের মাথায় কয়েকটা চুমু দিল রুবিনা খাতুন। পদ্মও একদম তার মাকে জড়িয়ে ধরে আছে পাখির ছানার মতো। ইজহানের সাথে কিছুক্ষণ কথা বলল রুবিনা খাতুন, কিন্তু পুষ্প কোনো রকম কথা বলল না। ইজহান একবার ভুলবশত তাকিয়েছিল, কিন্তু মেয়ে তাকে দেখে মুখটা ভেঙিয়ে দিল। ইজহান একেবারে হকচকিয়ে গেল, বুঝেছে এর রাগ এখনো কমেনি। ইজহান শান্ত কণ্ঠে রুবিনা খাতুনকে বলল, তাহলে মা, আমি এখন আসি। রুবিনা খাতুন অবাক হয়ে গেল। আসি মানে? এখনই চলে যাবে নাকি? নতুন জামাই প্রথম বাড়িতে এসেছো, মাত্রই এখনই যাওয়ার কথা বলছো? কি বলছো বাবা, এখনই চলে যাবে মানে? ইজহান সৌজন্যবোধক হাসলো। আসলে মা, আজ আমার ডিউটি, এই জন্য যেতে হবে। তাও ছুটি নিয়েছি মাত্র পদ্মের জন্য। এখন আবার চলে যেতে হবে, কারণ কাল থেকে আমাকে ডিউটিতে ফিরতে হবে। পদ্ম জানে সব। শেষের কথা বলার সময় ইজহান পদ্মের দিকে তাকালো। মেয়েটার চোখ দিয়ে পানি টলমল করছে, যা বোঝাই যাচ্ছে। ইজহানের কথা কোনো মতে রুবিনা খাতুন রাজি নন। অন্তত আজকের রাতটা থাকতেই হবে। ইজহান বলেছে সম্ভব না, তাও তিনি জোর করছেন। ইজহান অনুরোধের সুরে বলল, আজ না মা, আমি তো আসবই, আবার পরে একদিন না হয় থাকা যাবে। এখন আমাকে আসতে হবে। রুবিনা খাতুন বলল, দুপুরের খাবারটা কি খেয়ে যেতে পারবে না? ইজহান ভাবল কিছুক্ষণ, তারপর ভেবে বলল, জি, খেয়ে যাব। রুবিনা খাতুন খুশি হলো, সাথে পদ্মও। পদ্মের তো খুশির শেষ নেই। কিন্তু পুষ্প তৎক্ষণাৎ বলে উঠল, এহ, এই লোককে আমাদের বাসায় খেতে দিব না। ওনাদের বাসায় যখন গিয়েছিলাম তখন উনি আমাকে একটু ঘোরাতে নেননি। আবার একদিন প্রায় দুপুরের সময় সকালের নাস্তা খেতে দিয়েছিল। পুষ্পের কথায় ইজহান লজ্জা পেল। এই বিচ্ছু মেয়ে যে একদম সরাসরি অপমান করে দেয়, কে জানতো। রুবিনা খাতুন পুষ্পকে চোখ রাঙাচ্ছে। এই মেয়ে কখনো ভালো হবে না। বাবা, তুমি কিছু মনে করো না ওর কথায়, ও এমনই। আমি কত বকি, কিন্তু সে বকা খাওয়ার পর সব আবারও ভুলে যায়। ইজহান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সমস্যা নেই মা। রুবিনা খাতুন পদ্মকে উদ্দেশ্য করে বলল, পদ্ম, ইজহান বাবাকে ভেতরে নিয়ে যা। ইজহান পদ্মের সাথে ভেতরে ঢুকলো। পদ্ম ইজহানকে তার রুমে নিয়ে গেল। পদ্ম রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়েছে। ইজহান পকেটে হাত গুজে পদ্মের সোজাসুজি দাঁড়ালো। এসেছো তো ঘুমিয়ে ঘুমিয়ে। যেখানে আমার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকার কথা, সেখানে তুমিই কাজটা করেছো। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজহান এটা দেখে পদ্মের পাশাপাশি শুয়ে পড়েছে। চলেই তো যাব একটু পর, তাও রাগ দেখাচ্ছ? পদ্ম ইজহানের দিকে ফিরল এবার। রাগ করছি না তো, আমার আসলে ভালো লাগছে না। কেন লাগছে না? জানি না। কেন জানো না? হুম, আমি চলে গেলে ভালো লাগবে তোমার। পদ্ম ইজহানকে জড়িয়ে ধরেছে। ইজহান হাসছে। মেয়েটা একটু পাগলাটে ধরনের। আমি চলে গেলে আমারও একটুও ভালো লাগবে না ডাক্তার সাহেব। ইজহান পদ্মকে কিছু বলতে যাবে, তার আগেই ডাক পড়েছে। পুষ্প দরজার ওই পাশ থেকে বলল, তারা যেন তাড়াতাড়ি খেতে আসে। পদ্মের খাওয়া আগেই শেষ হয়ে গেছে, কিন্তু ইজহানের জন্য বসে রইল। তাদের খাওয়া শেষ করে পদ্ম আর ইজহান রুমে আসলো। ভাবতেই মনটা কেমন করে উঠল, কারণ এই তো এখনই ইজহান চলে যাবে। পদ্ম আর ইজহান পাশাপাশি বসেছে, দুজনেই চুপ করে আছে। ইজহান পদ্মের মাথায় হাত দিয়ে বলল, শোনো, এক্সামগুলো ঠিকঠাক মতো দিবে। আমি হয়তো আসতেও পারি, আবার নাও আসতে পারি। চেষ্টা করব আসার জন্য। তুমি কিন্তু ভালো করে এক্সাম দিবে। হুম। ইজহান ভেবেছে পদ্ম আর কিছু বলবে না, তাই সে বলল, তাহলে আসি। হ্যাঁ, ঠিকঠাক মতো করে চলবে। আমি কল দিব তোমায়। পদ্ম ইজহানের হাত ধরে বলল, এত তাড়া কিসের? আরেকটু বসুন না। ইজহান পদ্মকে মোবাইলটা দেখালো, যেখানে বড় বড় করে উল্লেখ করা 5টা 45 বাজে। দেখো, অলরেডি আমি লেট করে ফেলেছি অনেক।
আমাকেও তো বাসায় ফিরতে হবে, তাই না? পদ্ম এখন আবারও কেঁদে উঠল। আজ থাকলে কি এমন ক্ষতি হতো? ইজহান হেসে পদ্মের গালে হাত বোলাচ্ছে। এই 2 দিন তুমি যতবার কেঁদেছ, জীবনেও মনে হয় এতবার কাঁদনি। পদ্ম ইজহানকে অবাক করে দিয়ে একটা কাজ করলো। পদ্ম ইজহানের ওষ্ঠে তার ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিল। মুহূর্তেই পদ্ম নিজেই চোখটা বন্ধ করে ফেলল, কিন্তু ইজহান বেটা তো ছাড়ছেই না। পদ্ম অনেক কষ্টে ছাড়িয়ে নিল নিজেকে, ওইদিকে মুখ করে বলল, আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না ডাক্তার সাহেব, পদ্মফুল কিন্তু রাগ করবে। এবার আপনি আসতে পারেন।